পুতিন ইন্ডিয়াতে, আবার বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু, সবকিছু মিলেয়া পুতিনের ছবি, শেখ হাসিনার ছবি, নরেন্দ্র মোদীর ছবি, একটা ভজঘট মার্কা অবস্থা নাকি? যাতে আমি লিখেছি যে বাংলাদেশে গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু এবং ভারতে পুতিন, কাহিনীটা কোথায়? এটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছে ঘটনা কি। ঘটনাটা আপনারা আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে, আপনারা জানেন হয়তো, আর যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে। যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান 38 নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার। তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে, সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক। এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে, পাকিস্তান এমবেসি তো লাগছেই এই এই লাশ নেওয়ার জন্য। এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক। আসেন এবার বলি, টেকনিশিয়ান, একজন টেকনিশিয়ান গুলশানের 5 স্টার হোটেলে কিভাবে ওঠে? আপনি চিন্তা করতে পারেন, একটা টেক্সটাইল মিলের জিএমও 5 স্টার হোটেলে উঠতে পারে না, আর সেখানে তো একজন টেকনিশিয়ান। ওনার বেতন কত? কেন উঠছেন? এগুলো হচ্ছে যে ভুয়া কথা। যে টেকনিশিয়ান, বাংলাদেশ ভিসাও দিয়েছে, উনি এসেছেন, আর বাংলাদেশে এসেছেন উনি আজকে না, এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে। এতদিন চিটং, কক্সবাজার, তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন। উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা, এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে। সেম ঘটনা, এর আগে বলেছিলাম ওই যে 17 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি, ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই। সেই ধরনের ওনার অবস্থা। এর ভিতরে আপনার মনে হয় আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন, আজ থেকে 1 সপ্তাহ আগে, 6-7 দিন আগে, কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে, মনে আছে? আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে 11 জনকে উঠাই নিয়ে যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক, বাংলাদেশি না, বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে 11 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে ছিল 9 জন পাকিস্তানি এবং 3 জন বাংলাদেশি। সব 3 জন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহিরির লোকজন, জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরির লোক 3 জন, আর 9 জন সে পাকিস্তানি। এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেয়, এই জন্যই ভোরবেলা, ভোরবেলা বলতে এটা 6:30 বা 7টার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও, আমরা এখনো চোখ রাখছি, তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও। সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে গিয়ে সম্ভবত 1 জন বা 2 জনকে ধরছিল মনে হয়, বা নাও ধরতে পারে, ওটা আমি শিওর না। এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে, কি পেয়েছে, এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই, সেই 11 জনের নিউজও নেই। সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে। অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না, আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠে নিয়ে গেছে। ওরা রাতের 1:30টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে, ছোট্ট একটা ড্রোনের মারফতে অ্যাটাক করে, এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নিয়ে যায়। কে বা কাহারা কোথা থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না। তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে, এতে বাংলাদেশে কি অশনি সংকেত। একটু ছোট্ট একটা কথা বলি। ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী, মনে আছে? এরপরে শুরু হয় গ্যাদারিং। আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে 15 দিন সামনে নিয়ে আসলো, 4 তারিখে আসতেছেন। এটা কিন্তু কথা ছিল 15 তারিখের পরে সম্ভবত যে আসবেন, কিন্তু অনেক দ্রুত আগায় আনছে, 4 তারিখে আসতেছে। কাহিনীটা কি? হঠাৎ 4 তারিখে উনি এখানে আসছেন। এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল, যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান,
আবার মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে, এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধজাহাজ, সাবমেরিন, টর্পেডো সব আছে। কারণ কি মালাক্কা প্রণালীতে কেন? কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমেরিকা যখন 7 ফ্লিট পাঠিয়েছিল, তখন রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, যে আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোপসাগরে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না। সেটা এতদিন চালু ছিল। এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো, তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো, চায়নারগুলো তো আছেই, সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি ফুল টুল নিয়ে, এগুলো নিয়ে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন। এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায়, সেখানে যে বিশেষ মিটিং, সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে, ফিরে আসছেন শনিবার সকাল 11টা থেকে উনি দিনের প্রায় 2টা পর্যন্ত 3 ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে। ওনার রাজার খলিলের গুলশানের বাসভবন, সম্ভবত 33 নম্বর না কত বাসভবনটার নাম্বার, সেখানে দীর্ঘ 3 ঘন্টা। কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে এর কথা, তারপরে আপনার ইয়ের কথা, দোহার কথা, এগুলো সব, এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে। তো এগুলো সবই কিন্তু একটা সাইন। আবার এখন লোকমুখে শোনা যাচ্ছে, আমি বলছি না ভাই, লোকমুখে শোনা যাচ্ছে সম্ভবত 3 তারিখ থেকে ছোটখাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে। বাংলাদেশের উপর স্ট্রাইক হইতে পারে। বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে, সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে, কোন দেশের ঢুকবে সেটা এখনো জানি না, হ্যাঁ, আমি বলি নাই, এটা শোনা যাচ্ছে আর কি। এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় 12,000 সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের 2.5 লাখ সেনার সাথে এই 12,000 যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে। বুঝতে পারছি। তো এই অবস্থায় 3 থেকে 6 তারিখের ভিতরও নাকি অনেক কিছু ঘটতে পারে। আবার কিছু কিছু পত্রিকা, কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে 6 তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে। ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে। তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না, বন্যার আভাস দেওয়া যায়, ভূমিকম্পের আভাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই তবে বাংলাদেশে। সেই ভূমিকম্প আসলে কোনটা? সেই ভূমিকম্প কি কোনো ড্রোন মিসাইল এসে পড়ার ভূমিকম্প নাকি? আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান, ওই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের ওইসব অঞ্চল থেকে লোকজন আপনার ঢাকার দিকে থাকেন, ওইসব অঞ্চলে। আসলে কোথায় কী হবে জানা যায় না, তবে সব কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন। সজীব আয়োজক জয় বলেছে কি, -2। তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত 2 দিন আগে। সব কিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি। আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক, শুধুমাত্র কি দাও, রায় দাও, ফাঁসি দাও, রায় দাও, ফাঁসি দাও। এর ভিতরে এই কোর্ট, এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না। এদিকে আপনার কমনওয়েলথ, কমনওয়েলথ কিন্তু বহুত বড় সংস্থা। কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না। খলিল সাহেবের আন্ডার প্যান্ট ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি, এই দেশ ওই দেশ। সেইখানে আবার সিআইএ এর পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক, ওনারা যে ওখানে কথা বলা, 2 দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া, এবং আরও 9 জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি না। ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন, আমরা বলছিলাম ডিপ স্টেট, সব দেশেরই ডিপ স্টেট আছে। আর ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য, প্রমাণ নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। ঘটনাটা সত্য, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো, কখন ঘটলো, কি ঘটলো। আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয়, মারা হয়, নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল। কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায়। তাই দেখেন খেলা চলছে,
সাহস হারানোর দরকার নেই, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলে সাহস হারাবেন না, দেখতে থাকেন, আসলেই খেলা জমেছে। আগামী এই যে আজকে এই মুহূর্তে আপনার 1লা ডিসেম্বর, আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 1971 সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব। তখন হয়তো আমাদের বাপদাদারা দেখেছিল, এবার হয়তো আমরা দেখে যাব। তো সেই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর ইউনূস যখন চতুর্মুখী চাপে দেশের বাইরে সরকার চালানোতে একেবারেই আনারি, এবং এনজিও পার্সন ডক্টর ইউনূস এনজিওর জন্য মহৎ প্রাণ, এবং সেরকম একটা কিছু করেছেন। শনিবার নানান ঢাকঢোলের মধ্যে দিয়ে তিনি একটা এনজিওর জন্য বিশাল উপার্জন ওই সরকারের সময় করে নিয়েছেন, সেটা অন্য একটি আলোচনায় বলবো। কিন্তু দেশের বাইরে আমেরিকা, বিশেষ করে ইন্ডিয়া, আওয়ামী লীগ বিহীন বা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মানি না, এই অবস্থায় যখন ইন্ডিয়া চাপের থেকে চাপ, হিমালয়ের সমান চাপ তৈরি করেছে ডক্টর ইউনূসের উপরে, এবং ডক্টর ইউনূস সেই তীব্র ভারত বিরোধিতা কিছুটা পিছিয়ে এসে কিছুটা নমনীয় পথ হাতড়াচ্ছেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এমন সময় তাকে রক্ষার জন্য তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। তিনি গত 1 মাস ধরে রীতিমতো দৌড়ের উপরে আছেন। ভারত ঘুরে এসছেন, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি বসেছেন। এটা তার সৌভাগ্য না দুর্ভাগ্য বুঝতে একটু সময় লাগবে। অজিত দোভাল তাকে কি বলেছেন, কি কি শর্ত দিয়েছেন ভারতের দিক থেকে, কি কি এমন কিছু গা চমকে ওঠার তথ্য বাংলাদেশের হাতে এসছে, সেরকম আলাপ আলোচনা দেশে এবং ইন্ডিয়াতে পত্রপত্রিকা মিডিয়াতে ছেয়ে গেছে। এমন সময় একটি খুবই ভিন্ন সূত্রে, অবশ্যই অথেন্টিক, সেরকম সূত্রে আমাদের হাতে খবর যে শনিবার যখন এই সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে এই সরকারের ব্যতিব্যস্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা কিভাবে ব্যবহার করবে, যখন এই সরকার তারেক রহমানের আশা ঠেকানো বা তারেক রহমানের আশাটাকে নিয়ে একটা বড় রাজনৈতিক বিক্রমের মধ্যে, সেই সময়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্লস অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে রাজধানীর মিন্টু রোডে ফিসির ফিসির আলাপ আছে। 33 মিন্টু রোডে তারা একেবারে একান্ত বৈঠকে বসেছিলেন। কি একান্ত সেই বৈঠক, সেসব সম্পর্কেও সূত্র যে আভাস দিচ্ছে সেইগুলো হচ্ছে যে তিনি সম্প্রতি যে ভারত ঘুরে এসছেন, এবং ভারত ঘুরে আসার পরে তিনি দোহায় গেছেন, নানান কিছু হয়েছে, সেই ইস্যু, ভারতের আলাপ, ভারত থেকে যাদেরকে তারা প্রত্যাবর্তন করতে চান সে বিষয়ে আলাপ, একই সাথে বাংলাদেশে আগামী নির্বাচন, নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, সেসব বিষয় নিয়ে স্টেসি জ্যাকবসন এবং খলিলুর রহমানের মধ্যে দীর্ঘ প্রায় 1 ঘন্টা বৈঠক হয়েছে। এবং সেখানে শুধু এসবই নয়, তারেক রহমানের ফিরে আসা না আসা এইসব ইস্যু অনেক কিছুই আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আমাদেরকে জানাচ্ছে। ঘটনা যাই ঘটুক না ঘটুক, খলিলুর রহমান যে একেবারেই সাংঘাতিক রকমের সরকারের শেষ সময়টা সরকারের ঢাল হিসাবে কাজ করছেন, এটা বলার আর অপেক্ষা রাখে না। এবছরই খলিলুর রহমান অসংখ্যবার তিনি আমেরিকায় গিয়েছেন। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের রাঘব বলদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। অর্থাৎ ডক্টর ইউনূসের পক্ষ থেকে খলিলুর রহমান তার সমস্ত লিয়াজও আমেরিকা ভিত্তিক করার চেষ্টা করছেন। তবে শেষ রক্ষা হবে কিনা, বা এমন যদি হয়ে থাকে যে তারেক রহমানের অনুপস্থিতি এই দেশে আগামী নির্বাচনকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করবে, অনিশ্চিত করবে, তাহলে এরপর এই সরকার কি করতে চায়, তাদের এক্সিট কি হবে। এর মধ্যে তাদের এক্সিট জটিল থেকে জটিলতর করে দিয়েছে একটি ভিন্ন ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে বাংলাদেশের সাপ্তাহিক ইংরেজি দৈনিক, ইংরেজি ম্যাগাজিন ব্রিজ, সে ব্রিজের এডিটর শোয়েব চৌধুরী একটি রিপোর্ট ছেড়েছেন। যে রিপোর্টে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনূসের সাথে আল কায়েদার, ওসামা বিন লাদেনের আল কায়েদার যোগাযোগ ছিল, এবং যোগাযোগের একটা শক্ত প্রমাণ তিনি সামনে এনেছেন। এই যখন পরিস্থিতি, তখন ইন্টারন্যাশনালি তার গ্রহণযোগ্যতা, ডক্টর ইউনূসের অবস্থা, অথবা ক্ষমতা পরিবর্তন যে এমনিতেই জটিল বাংলাদেশে, তিনি যদি এখন যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সেই নির্বাচনটা করতে পারলেও সেই নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর, এক্সিট খুবই জটিল।
এর মধ্যে দিয়ে এই ধরনের আলোচনা, এবং এই রিপোর্টটা ছাপা হয়েছে আজকে 3-4 দিন, সেটা বাংলা ভার্সন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনূস বা তার করিতকর্মা প্রেস উইং সেটার কোনো প্রতিবাদ করেনি, কোনো বক্তব্য দেয়নি।